সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি নির্বাচনে ডিজিটাল অপপ্রচার এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। তিনি যুক্ত হয়েছেন প্রাপ্তি তাপসী, সোশ্যাল ও অনলাইন অ্যাক্টিভিস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম, নির্বাচনে ডিজিটাল অপপ্রচার নিয়ে আজকে কথা বলবো। যদিও অপপ্রচার আসলে সর্বত্রই চলছে এবারের 2026-এর নির্বাচনে, আমরা দেখতে পাচ্ছি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট বা বাংলাদেশের যে ধরন, রাজনীতির ধরন, সেটাতে আমরা প্রায়শই দেখি যে এটার মূল থিমটাই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করা বা দুর্বল করার ক্ষেত্রে এক ধরনের বিষোদ্গার করা বা কটূক্তি করা কিংবা খারাপ ভাষায় বা অশালীন ভাষায় বক্তব্য দেওয়া। কখনো কখনো সেই বিষয়টি আসলে শোভনীয়তার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে। 2026-এর ইলেকশনটা যদি আমরা একটু খেয়াল করি, তফসিল ঘোষণার আগে পরে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রতিপক্ষকে কিছুটা দমিয়ে দেওয়া যাবে এমন উদ্দেশ্যেই এই উদ্দেশ্যমূলক বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, যেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভিত্তিহীন কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। এই আলোচনায় আসব, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে এরকম যখন বাস্তব একটা প্রেক্ষাপটে আমরা কাজ করছি বা নির্বাচন আসছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, সকলে একটা সুষ্ঠু নির্বাচনের কল্পনা করছি, সেই জায়গাটাতে যখন তথ্য বিভ্রাট ঘটতে থাকে মানুষের মধ্যে, সাধারণ জনগণ যারা, তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি, সত্য কোথায়, সেটা ভোটার জানবে কিভাবে? মোশাররফ আহমেদ। ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, আমাদের নবপ্রজন্মের উচ্চকিত কণ্ঠ প্রাপ্তি, আপনাদের সবাইকে শুভেচ্ছা। দেখুন, আমি দেখেছি যে অনেক জানাশোনা মানুষ এই যে ডিজিটাল কন্টেন্ট যেগুলো আছে, ইআই দিয়ে বানানো অথবা একজনের চেহারা আরেকজনের কণ্ঠ দিয়ে, এবং আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন টক শোর একজন আপনাকে ঠিক রেখে আমার জায়গায় অন্য আরেকজনকে বসিয়ে এটা বানিয়ে দিচ্ছে, এবং বা আমাকে ঠিক রেখে প্রাপ্তির জায়গায় আরেকজনকে বসিয়ে আমাকে আচ্ছা সে ধুলাই করেছে, আমরা দুজন চুপ, এইরকম দেখবেন। খালেদ মহিউদ্দিন শহরে এটা করা হয় বেশি। তো আমাদেরকে অনেক জিজ্ঞেস করে, অমুক জায়গায় ভাই আপনি ঠিক উত্তরটা দিলেন না। না, এইরকম তো অন্যজনের সাথে কোনো টকশই করিনি জীবনে। তো এই যে অবস্থাটা, এইটার সম্বন্ধে কোনো ব্যবস্থা গ্রহণের কোনো আইন এই মুহূর্তে বাংলাদেশে নাই। কারণ ডিএসএর অপপ্রয়োগের ফলে শেখ হাসিনার সময় আমরা যখন সবাই বললাম যে ডিএসএ বাতিল করো, বা ডিএসএর বাতিলের পরে তো একটা আইন তো লাগবে ডিজিটাল প্ল্যাটফর্মকে পরিচালনার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা আইন লাগবে। আপনি দেখবেন এইরকম অপপ্রয়োগের কারণে, অপপ্রচারের কারণে অনেকে আত্মহত্যার মুখোমুখি আত্মহত্যা করেছেন, অনেকের জীবন একেবারে বিষময় হয়ে গিয়েছে। এই যে ঘটনাগুলি, এটার দিকে আমি মনে হয় নজর দেওয়া উচিত। আর আজকের যে আলোচনাটা এত গুরু গম্ভীর আলোচনা নিলেন, আমি জানলাম না যে একেবারেই নির্বাচনের সময় একেবারে এই গুরু গম্ভীর আলোচনা আমরা কেন করছি। অবশ্যই করছি, কারণ ডিজিটালি সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা যে প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করছি, আমি একটু প্রাপ্তি তাপসীর কাছেও চলে যেতে চাই এই আলোচনাটুকু নিয়ে। সেটি হলো তারা যেহেতু এই প্রজন্মের, আপনি শুরুতেই বলেছেন যে নতুন একটা প্রজন্ম, তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে নানাভাবে তাদের মত প্রকাশের জায়গা হিসেবে গ্রহণ করেছে। এবং আমরা দেখেছি যে অনেক বড় জুলাই অভ্যুত্থানের কথাও আমরা যদি ধরি, সেখানেও আমরা দেখেছি যে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু তাদের নেতৃত্বটা সঠিক রেখেছে। আমরা যদি জনাব তারেক রহমানের কথা ধরি, তিনি কিন্তু সুদূর প্রবাসে বসে তার দলের সাথে যোগাযোগ মেনটেন করেছেন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সেখানে এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব তো নির্বাচনে অনেক বেশি। আমি প্রাপ্তি তাপসী, আপনার কাছে প্রশ্নটা,
ডিজিটাল প্ল্যাটফর্মে নির্বাচনের যে প্রচারগুলো চলছে এটির তো প্রভাব অনেক বেশি এবং আমরা যে প্রশ্নটি আমি মোশাররফ আহমেদ ঠাকুরকে করেছিলাম যে এই জায়গাতে কাজ করতে গেলেও আপনি যেহেতু একজন সোশ্যাল এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন, এই জায়গাতে কাজ করতে গেলেও কিন্তু নানা রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করার বিষয়ে আমাদের ভেতরে সচেতনতা কতটুকু? প্রাপ্তি তাপসী। প্রথমে ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের জন্য। আসলে আমি মনে করি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাক নির্বাচনকালীন সময়ে আসলে আমরা সাধারণত সামনাসামনি হয়রানি বা হেনস্থাকে যতটুকু গুরুত্ব দিই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন ট্রল করা হয়, বুলি করা হয় কিংবা হ্যারাসমেন্ট করা হয়, তখন আসলে সেটাকে আমরা প্রকৃত অর্থে গুরুত্ব দিই না। সেই জায়গা থেকে এটি খুবই, আমার কাছে মনে হয়েছে যে খুবই সময়ের সাথে একটি সম্পর্কযুক্ত একটি টপিক হয়েছে। এর পাশাপাশি মোশাররফ ভাই যেরকম বলছিলেন যে আমাদের বাংলাদেশে ডিএসএ যখন বাতিল করা হয়, তার পরবর্তীতে সিএসএ আসে, সিএসও যখন বাতিল করা হয়, এখন বর্তমানে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 সালে সেটি আছে। তো সেই আইনের মধ্যেও কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে হেনস্থা করা, কাউকে খারাপ গালি দেওয়া, এগুলি থেকে প্রতিহত থাকতে বলা হয়েছে। কিন্তু সত্যি বিষয়টা হচ্ছে যে আসলে এগুলি কেউই মানছে না। আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, সেটা থেকে শুরু করে এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে যেটা হুমকির মুখে যারা, আমি বলবো যে নারী রাজনীতিবিদরা কিংবা উদীয়মান যারা আছেন, তরুণ কণ্ঠস্বর যারা নারী, তারা। কেননা আমরা দেখি যে কিছুক্ষণ আগেই শুনছিলাম যে আসলে কিছু কিছু নারী রাজনীতিবিদ আছেন, তারা তাদের কমেন্ট সেকশন পর্যন্ত অফ করে রাখেন। আসলে তারা তাদের কমেন্ট সেকশনটা অফ করে রাখতে বাধ্য হন। কারণ আপনি যদি আমার ফেসবুকে যান, আপনি দেখবেন যে আমি কিন্তু আমার কমেন্ট সেকশন কখনো অফ করি না, কিন্তু দেখা যায় যে সেখানে এত ধরনের গালিগালাজ আসে, সেই গালিগালাজ কিন্তু নেওয়া সকলের পক্ষে আসলে সম্ভব হয় না। এবং এই আপনি দেখবেন যে অনেক পুরুষ রাজনীতিবিদরাও কিন্তু এখন তাদের কমেন্ট সেকশন অফ করে রাখছেন। সুতরাং আমরা দেখি যে যেই হারে বটের আক্রমণ, আপনি দেখবেন যে একটা ফেক আইডি, তার আসলে কোনো মানে নাম ঠিকানা নাই, আপনি তাকে কোনোভাবেই দায়ী করতে পারবেন না যে আসলে পর্দার পিছনে থেকে কে আপনাকে গালিগালাজ করছে। দেখা যাবে হয়তো টক শোতে আপনার পাশাপাশি বসে কথা বলছে কিংবা কোনো একটা আলোচনায় আপনার সামনাসামনি বসে খুবই ভালো কথা বলছে, কিন্তু দেখা যাবে যে পর্দার আড়ালে গিয়ে তাদের দলের সদস্যরাই হয়তো এই ধরনের হয়রানিগুলি করে। এবং আপনি দেখবেন নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এর আগে অনেক এআই জেনারেটেড ভিডিও, অনেক হেট স্পিচ কিন্তু ছড়ানো হয়েছিল। এর পাশাপাশি ডক্সিং নামে আরেকটি নতুন অপরাধ কিন্তু এখন সাইবার মাধ্যমে খুবই আমি বলবো যে আশঙ্কাজনকভাবে বাড়ছে। সেটি হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা। অর্থাৎ আমি আমার বাবা কি করেন, আমার বোন কি করেন, আমার এনআইডি কার্ডের তথ্য, আমার বাসা কোথায়, এই সকল আমার ব্যক্তিগত তথ্য, কারো অনুমতি ছাড়া তো কারো ব্যক্তিগত তথ্য আপনি প্রকাশ করতে পারবেন না, সেটি দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমরা দেখছি যে এই যে এক একজনের ব্যক্তিগত তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়া হচ্ছে। এবং এই যে সোশ্যাল মিডিয়ার এই ধরনের বুলিং এবং এই ধরনের হয়রানির ফলে আমরা দেখি জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু আমাদের সাথে সামনের সারিতে অনেক নারীরা ছিলেন, ছাত্রীরা ছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা ছিলেন। এখন আপনি দেখেন সামনের কাতারে কিংবা সামনের সারিতে রাজনীতির ময়দানে কতজন নারী আপনি দেখতে পান। এই যে আসলে ক্রমাগত হয়রানি ফেস করা আসলে সকলের পক্ষে সম্ভব হয় না। এবং আমার সৌভাগ্য হয়েছে যে এই অনলাইন হয়রানি নিয়ে কাজ করার, বিগত 5 থেকে 6 মাস ধরে আমি এটি নিয়ে কাজ করছি। আমি দেখেছি যে আপনি এখানে শুধু একটি মাত্র দলকে কিন্তু নয়, আপনি বিএনপি বলেন, আপনি গণ অধিকার পরিষদ বলেন, আপনি গণসংহতি আন্দোলন বলেন, সকল দলের নারীরা কিন্তু একদম নারীদের অনলাইনে গালি দেওয়ার ব্যাপারে সকল দলের সদস্যরা একদম ওইখানে তারা ঐক্যবদ্ধ, তারা সকলে মিলে নারীদের গালি দিচ্ছে। এবং আপনি দেখবেন যে ইনফ্যাক্ট জামাতে ইসলামের নারীরাও কিন্তু এই ধরনের স্লাট শেমিং বলেন, এই ধরনের হুমকি কিংবা গালি, সেটিরও তারা শিকার হচ্ছেন। সুতরাং এখন নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার গিয়ে এটি বলেছিলাম যে অনলাইনে যে ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করা হবে, ভুয়া এআই ভিডিও ছাড়া হচ্ছে, এগুলোর সত্যতা ভোটার জানবে কি করে? এখনো তো গণভোটে আসলে কি আছে সেটি নিয়েও তো গ্রামাঞ্চলে কিংবা আরবান এরিয়ায় ভোটাররা এখনো ওয়াকিবহাল না। সুতরাং সেই জায়গায় আসলে ভোটারদেরকে ওইখানে সচেতন করা কিংবা ইলেকশন কমিশন যে স্ট্রং হয়ে শক্তিশালী হয়ে এই ধরনের এআই জেনারেটেড ভিডিওগুলো প্রতিহত করতে তারা ব্যবস্থা নেবে, আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। এখন আমরা দেখছি যে একজনের মুখে, যেরকম ভাই বলছিলেন যে হাফ প্যান্ট পরা ছবি নারী রাজনীতিবিদদের, এবং খুবই ইচ্ছা করে এই ধরনের ছবি দেওয়া হচ্ছে তাদের চরিত্রকে নিয়ে প্রশ্ন তোলার জন্য, যেন তাদের ভোট কমে, তাদেরকে একটা ভিন্নভাবে উপস্থাপন করার জন্য। এবং এগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে করে কোনো দলই তো আসলে খুব বেশি আগাতে পারবে না। এবং আমরা দেখছি যে এখন
সারা পৃথিবীতেই কিন্তু এটি চলছে। সুতরাং ইলেকশনের সময়ে এটি আসলে ইলেকশন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের খুবই জোরালোভাবে এই অনলাইন হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত এবং সকল দলকে এই জায়গায় অন্তত একটি জায়গায় যে আমরা আসলে অনলাইন হয়রানি করব না, এই একতাবদ্ধতা সকল দলের আসলে মধ্যে থাকা উচিত। এটা তো আসলে মন মানসিকতার ব্যাপার এবং এটি তো নিয়ন্ত্রণ করা যাবে না। তো সেক্ষেত্রে আসলে ওই যে রুচির দুর্ভিক্ষ একটা মাঝখানে আমরা শব্দ পড়ছিলাম বা কিংবা শুনছিলাম, সেটি আসলে বলবো কিনা, কারণ যে কোনো মানুষ যে কোনো মানুষের আইডিতে ঢুকে একটা বাজে মানে মন্তব্য করা, এটা একদম খুব মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। আমি মোশাররফ আহমেদ ঠাকুর যেটি বলছিলেন প্রাপ্তি তাপসী, এটি নিয়ে সচেতন হতে হবে নির্বাচন কমিশনকে কিংবা যারা সম্পৃক্ত যে মহল আছে তাদেরকে মানে তাদের সদিচ্ছার কথা বলছেন তিনি, সচেতনতার কথা বলছে। আমরা জানি যে প্রধান উপদেষ্টা পর্যন্ত এই নির্বাচনকে কেন্দ্র করে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছিলেন এক ধরনের। কোনো নির্দেশনা মানার কোনো প্রয়াস কি দেখেছেন আপনি? কোনো উন্নতিটা দেখি নাই এখানে। যেটা প্রাপ্তির বক্তব্যটা, এটা হচ্ছে যে এই মুহূর্তে আমি দার্শনিকের নামটা বলতে পারছি না, উনি বলেছিলেন যে আমরা যদি সবাই ভালো মানুষ হই তাহলে তো আইনের কোনো দরকার নাই। তো পরবর্তীতে তার উত্তরসূরি দার্শনিকরা বললেন যে দুষ্ট মানুষকে যদি আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যায় আর ভালো মানুষের পাশাপাশি আইনটাও থাকে তাতে কোনো আপত্তি নাই। তো সদিচ্ছা থাকলে তো আইনেরই দরকার নাই, কিন্তু যাদের সদিচ্ছা নাই এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আইন। কিন্তু আমাদের সরকার নিজেই যদি দুষ্ট হয় তখন সে এই আইনটা দুষ্ট মানুষের উপর প্রয়োগ না করে সে ভালো মানুষের উপরে প্রয়োগ করে। এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা। আপনি ডিএসএ বা আদার্স যে সাইবার সিকিউরিটি আইন যেটা হলো, এইগুলি সবটাই হচ্ছে যে বেসিক্যালি করা হয়েছিল যে দুষ্ট মানুষের জন্য, কিন্তু এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। আপনি দেখবেন যে প্রথম দিকে যে র্যাব যখন গঠন করা হয় ভীষণ পপুলার ছিল, মনে করে দেখেন 5-6, এবং বিএনপি গভর্নমেন্টের সময় একটা মাত্র রাজনৈতিক কিলিং হয়েছিল, সেটার নাম হয়েছিল মোফাখারুল ইসলাম চৌধুরী মুফা। উনি একটি গোপন সংগঠনের নেতা ছিলেন। এই একটা কিলিং হয়েছে, আর কোনো পলিটিক্যাল কিলিং হয় নাই, এবং এটাই বিএনপির সময় একটা ক্ষত। কিন্তু আওয়ামী লীগের সময় এসে হলো কি যে পুরোটাই র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলো। তো এখন আমি আপনাকে বলছি যে সাইবার সিকিউরিটি বা ডিজিটাল সিকিউরিটি যা কিছুই বলেন, সব কিছু মিলিয়ে আইনটা করে ফেলা কোনো সমস্যা না। আমার মনে হয় যে আইনটা যারা প্রয়োগ করবেন তাদের সদিচ্ছা কী হবে, এটা হলো সবচেয়ে খুব বড় প্রশ্ন। আর এআই জেনারেটেড ভিডিও, এগুলোর যে ইম্প্যাক্ট এফেক্ট, এইগুলা কি হবে দেশে, আমি আপনাকে বলছি এই মুহূর্তে এই সময়ের মধ্যে কোনো সমাধান আমার সামনে আসছে না। আমি আপনাকে বলছি সত্যি কথা, কোনো সমাধান আমি চোখে দেখছি না। তো সেই ক্ষেত্রে তারপরেও আমরা যেটা বলতে পারি, এখানে আলোচক হিসেবে আমরা বলতে পারি যে প্রত্যেকে যারা ধরুন এই প্রজন্মতে এটা ফ্যাক্ট চেক করতে পারে, আমাদের যারা একটু সিনিয়র আমরা ফ্যাক্ট চেক করতে জানি না, আমাদের পরবর্তী প্রজন্মকে অন্তত যেন বলি যে এটা ফ্যাক্টটা কি, এটা চেক করে দাও আমাকে, তারপরে যেন বিশ্বাস করি। এইটাই একমাত্র ঘটনা, যে সবাই যেন একটু চেক করে নেন যে এটা আদৌ সত্য কিনা, কতটুকু সত্য, এবং বিষয়টা একটু চোখ কান খোলা রেখে যদি দেখেন তাহলে এটা অনেকটা সমাধান হবে। আর নাহলে ভোটের মাঠে অনেক বাজে এফেক্ট পড়তে পারে। আপনি দেখেন এই যে ভালুকায় যে ঘটনাটা হলো দীপুচন্দ্র দাসকে নিয়ে, জানা গেল দীপুচন্দ্র দাস খুব দরিদ্র ঘরের একজন ছেলে, হয়তো তার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই নাই, বাট তার নামে একটা অ্যাকাউন্ট করে তাকে এইরকম কাণ্ডটা করানো হলো, থেতলিয়ে মেরে ফেলা হলো, তারপর লাশ পুড়িয়ে দেওয়া হলো ঝুলিয়ে। এই যে বিভৎসতা, এই বিভৎসতা তো কেউ না কেউ তৈরি করেছে, উদ্যোগ নিয়েছেন। আমার কথাটা হচ্ছে যে যারা এইটাতে যোগ দিয়েছেন তারা যদি ফ্যাক্টটা চেক করে নিতেন তাহলে দীপুচন্দ্র দাসের ঘটনাটা ঘটতো না। আরেকটা হচ্ছে, আমি আপনাকে বলছি যে বিভৎসতাকে প্রশ্রয় দিলে বিভৎসতা আরো বাড়বে। যেমন ধরুন আমি আপনাকে বলি, আমি এটা বারবার বলবো, প্রত্যেকটা শোতেই পারলে আমি বলবো,
সেটা হচ্ছে যে দীপুচন্দ্র দাসের পরে 12 জন অ্যারেস্ট হলো, র্যাব অ্যারেস্ট করলো। আজ পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় জানছেন? কেউ জানতে পারছেন এদের রাজনৈতিক পরিচয় আছে না? অবশ্যই। সরকার কেন রাজনৈতিক পরিচয় প্রকাশ করে না? আমার প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট, এই যে 2 দিন 3 দিন ধরে যে এই যে তাণ্ডব চালানো হলো, এতে কিছু লোক অ্যারেস্ট হলো, ম্যাক্সিমাম লোকে অ্যারেস্ট হয়নি। এবং সোশ্যাল মিডিয়া এদের ছবি আছে, প্রচুর ছবি আছে। নুরুল কবির, প্রবাদ প্রতিম সাংবাদিক নুরুল কবির, তাকে যে হেনস্থা করলো, এদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়ায় ছবি আছে। এদের রাজনৈতিক পরিচয়টা কি? আপনি এদের নাম পরিচয় প্রকাশ করেন না কেন? অবশ্যই। আমি তাদেরকে অপরাধ যদি রাজনৈতিক উদ্দেশ্য হয় তবে তাদের রাজনৈতিক পরিচয় থাকতে বাধ্য। আমি আপনাকে বলছি, এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, আমি তা বলছি না। আমার কথাটা হচ্ছে এদের রাজনৈতিক পরিচয়টা প্রকাশ করুন, তাইলে আমি অন্তত বুঝবো যে এদের পেছনে কোনো রাজনৈতিক শক্তি আছে না এরা হুজুগের বসে গিয়ে একটা কাজ করে ফেলছে। আমার কথাটা হচ্ছে যে আমি ভবিষ্যতে যেন সতর্ক হতে পারি যে এরা কারা। আমার সোশ্যাল যে আমার এই এক্সট্রিমিজম আছে কিনা এখানে সোশ্যালি, আমি এদেরকে কিভাবে প্রতিরোধ করব, এদেরকে রিজলভের ব্যবস্থাটা কি, সমাধানের ব্যবস্থাটা কি। আমরা সমাজ চিন্তাবিদ যারা আছে আমাদের, তারা অন্তত চিন্তার তো জায়গাটা পাবেন। গভর্নমেন্ট এই জায়গাতেও সহযোগিতা করছে না। আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই জায়গাগুলিকে অ্যাড্রেস করা দরকার এবং সরকার এইগুলোতে কঠোর হওয়া দরকার। সরকারের কঠোরতা দরকার। সরকার নমনীয় আছে কিংবা ইসির পক্ষ থেকে যেটি ইসির বিরুদ্ধে যে অভিযোগ আছে যে ইসির অধিক নমনীয়তা আসলে অনেক নির্বাচনের জন্য অশনি সংকেত। দর্শক, আমরা নিশ্চয়ই বিরতির পর এসে আরো বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়েছে। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ প্রতীকের সঙ্গে থাকুন। ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। নির্বাচনে ডিজিটাল অপপ্রচার নিয়ে আলোচনা করছিলাম। আলোচনায় ফিরে যেতে চাই। এই অংশে প্রাপ্তি তাপসী আপনাকে শুরুতেই যুক্ত করতে চাই। যেমনটা বলছিলেন যে মোশাররফ আহমেদ ঠাকুর, যে এই বিষয়টিতে আপনিও বলেছেন যে সকলের সদিচ্ছা এবং জনসচেতনতা এবং আমাদের যে মন মানসিকতা বা রুচির যে পরিবর্তন সেটি প্রয়োজন আছে। আমি একটু জানতে চাই যে মানে নিয়ন্ত্রণের মাপকাঠি কতটুকু, সীমারেখা কতটুকু বাংলাদেশের পক্ষ থেকে, মানে AI ভিডিও কিংবা AI ফটো কার্ড, এটা এই বিভ্রান্তিতে তো আমরা বেশি পড়ছি এখন। তো সেক্ষেত্রে এটি ফেক কিংবা এটি মিথ্যা, এই বিষয়টি শনাক্তকরণ বা নির্ধারণের প্রযুক্তিগত কিংবা কারিগরি সক্ষমতা বাংলাদেশের আছে কিনা আমি যদি একটু জানতে চাই। প্রাপ্তি তাপসী, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের আসলে সক্ষমতাটা আছে, কারণ বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা রয়েছে যারা এই ধরনের ফ্যাক্ট চেকিং খুবই ভালোভাবে করতে পারে। আপনি রিউমার স্ক্যানার বাংলাদেশের কথা বলতে পারেন, ফ্যাক্ট ওয়াচের কথা বলতে পারেন, আরো বেশ অনেকগুলি অর্গানাইজেশন আছে যারা এই ধরনের কাজ করে থাকে। ডিসমিস ল্যাব রয়েছে, তারা ওই ধরনের কাজ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি কিন্তু প্রতিনিয়তই তারা প্রচার করছে। এর পাশাপাশি সরকারের যে তথ্য মন্ত্রণালয় আছে সেখান থেকেও তারা একটি চেষ্টা করছে যে ফ্যাক্ট চেক করে বিভিন্ন তথ্য দেওয়ার বিষয়ে। এখন বিষয়টা হচ্ছে, আপনি বলছিলেন যে মাপকাঠিটা আসলে কোথায় টানবো, যে এইটা আসলে করতে পারবো না। এখন দেখেন, বাক স্বাধীনতা তো আমাদের সকলেরই আছে, আমরা তো সবাই বাক স্বাধীনতার জন্য লড়ি, আমরা আমাদের কথা বলার স্বাধীনতার জন্য আমরা 24-এর গণঅভ্যুত্থান করেছি। সেই জায়গায় আসলে কথা বলার স্বাধীনতা যেরকম প্রত্যেকের আছে, ঠিক তেমনি ভাবে আমার সহনাগরিককে সম্মান তার বজায় রাখা, সম্মান দিয়ে প্রত্যেকের সাথে কথা বলা, মানে সম্মানজনক ভাবেও সমালোচনা করা, এটিরও কিন্তু দায় রাজনৈতিক দলগুলোর নেতাদের উপর বর্তায়। দেখেন, আজকে আসলে আইনের প্রয়োগ নিয়েই তো আমরা কথা বলছি, যে আইন রয়েছে কিন্তু সদিচ্ছা তো আসলে রাষ্ট্রের, সরকারের, রাজনৈতিক দলগুলোর যারা রয়েছেন তাদের এবং জনগণের সকলের, কিন্তু আইনের প্রয়োগটাও তো থাকতে হবে। যখন আমরা দেখছি যে আসলে একজনকে শনাক্ত করা গিয়েছে যে তিনি কারো পোস্টে বাজে কমেন্ট করেছেন, তার পরবর্তীতেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে যখন ইফটিজারকে সামনাসামনি যখন আপনি থানায় নিয়ে যান এবং তার পরবর্তীতে তাকে থানা থেকে বের করে গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হয়, আপনি দেখেন যে এই যে কিছুক্ষণ আগে ভাইরাল হয়েছে একটি বক্তব্য একজন জামাত নেতার। তিনি বলেছেন যে ডাকসু আগে বেশ্যাখানা ছিল, ডাকসু আগে মাদক সরবরাহকারীদের জায়গা ছিল, সেখান থেকে শিবির সেটি উদ্ধার করেছে। তো এই ধরনের বক্তব্য যখন একজন রাজনৈতিক দলের নেতা দেন এবং
সেটা যখন প্রচার করা হয় এবং সে দেখেন সেই রাজনৈতিক দলটিই কিন্তু আবার এবং ওই ভাষাতে একদম তিনি কিন্তু বলেছেন যে বেশা খান, আমি একটু আগে ভিডিওটি দেখেছি রাস্তায়, এবং জামাতেরই আরেকজন নেতা তিনি বলেছিলেন যে 90% মুসলমানের দেশে বিধর্মী কোনো সংসদ সদস্য থাকতে পারবে না। তো দেখেন জামাতের যে থিম সংটি, নির্বাচনী থিম সংটি, আমি কিন্তু সেটি দেখেছি, খুবই সুন্দর। সেখানে কিন্তু আপনি দেখবেন যে ভিন্ন মত পথ, আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু সেখানে রয়েছেন, তাদের সকলের রিপ্রেজেন্টেশন রয়েছে। কিন্তু দেখেন একই সাথে আপনি নির্বাচনের থিম সঙ্গে আপনি আমাদের সবাইকে রাখবেন, আবার একই সাথে আপনার দলের নেতারাই বলবে যে 90% মুসলমানের দেশে আমার কোনো জায়গা নাই, আমি একজন হিন্দু নারী, আমার কোনো জায়গা নাই, আমি আসলে সংসদ সদস্য হতে পারবো না। আবার একই সাথে আপনার দলের নেতারাই বলবেন যে ডাকসু একসময় বেশ্যাখানা ছিল। তাহলে তো এটি ক্লিয়ার হিপোক্রেসি। এবং এই মানসিক দৈন্যতা, আমি বলবো যে আপনি যেটা বলছিলেন যে আমি আসলে সীমারেখাটি কোথায় টানবো, দেখেন মানসিকতা যদি আমাদের পিতৃতান্ত্রিক হয়, আমি যদি মানসিকভাবেই মনে করি যে নারী আসলে আমার সমকক্ষ হতে পারবে না, আমার নারীকে দমন করার অস্ত্রই হচ্ছে তার চরিত্র, আমার নারীকে দমন করার অস্ত্রই হচ্ছে আমি তার চরিত্র নিয়ে খারাপ কথা বলবো, তাহলে আসলে আপনি কোনোভাবেই এর থেকে উত্তরণ ঘটাতে পারবেন না। অবশ্যই প্রাপ্তি তাপসী স্পষ্ট। আসলে মোশাররফ আহমেদ ঠাকুর, বিরতির আগে প্রশ্নটির উত্তর নিতে পারবো না, কিন্তু আপনার কাছে প্রশ্নটি মানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে রাজনৈতিক দলগুলোরও এক ধরনের ভূমিকা রয়েছে, কিংবা রাজনৈতিক যে প্রার্থীরা রয়েছে এবারের নির্বাচনে তাদের কিন্তু এক ধরনের মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে এই বিষয়গুলো যেন না সামনে আসে। যে দুটি উদাহরণ প্রাপ্তি তাপসী দিয়েছে, এবং এর সাথে আরো উদাহরণ বেশ কিছু যুক্ত করা যায়। আমি বিরতির পরে এসে নিশ্চয়ই আপনার কাছে এই প্রশ্নটার উত্তর জানতে চাই। রাজনৈতিক দলগুলোর আসলে কতটুকু তাদেরও একটা সীমানা থাকা দরকার, তাদেরও কথা বলার একটা জায়গা থাকা দরকার। আমি বিরতির পরে এসে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো মোশাররফ আহমেদ ঠাকুরের সাথে। দর্শক থাকুন সাথে, ফিরছি দেশ সম্প্রতিকে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ব্যালট বাক্সের অপেক্ষায় বাংলাদেশ, এই নিয়ে কথা বলছিলাম আমাদের অতিথিদের সাথে। শামসুল আলম লিটন আছেন, ডক্টর আব্দুল্লাহ মামুন আছেন। আসলে আমি আলোচনাটা শুরু করতে চাই শামসুল আলম লিটনের কাছ থেকে, এবং যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেখানে আপনি আর কোনো কিছু যুক্ত করবেন কিনা। এই যে রেখে ঢেকে রাখার ব্যাপারগুলো, যে বিভিন্ন দেশের সাথে কথা বলছে ঠিকই, বিভিন্ন জায়গায় আমরা লিয়াজো মেনটেন করছে রাজনৈতিক দলগুলো ঠিকই, কিন্তু কোনো শেষ পর্যন্ত এসে বলে যে কি বলছে সেটা বলা নিষেধ, এজন্য বলতে পারবো না। এটি আসলে তাদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে কিনা। এবং দ্বিতীয়ত, গণভোট নিয়ে এক ধরনের অস্বচ্ছতা কিংবা এক ধরনের ধোঁয়াশা এখন পর্যন্ত জনগণের মধ্যে কাজ করছে। কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা, আবার কোনো রাজনৈতিক দলের একেবারে না ভোটের পক্ষে প্রচারণা। এই দুটি গণভোটের বিষয়টিকে বেশি জটিল করে ফেলেছে কিনা, শামসুল আলম লিটন? আমি আগের বিষয়ে শুধু একটাই সাবমিশন আছে, আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে বেসিক্যালি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বেশি কিছু বলার নাই, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে এখানে যে দু একটি ছোটোখাটো বামপন্থী দল ছাড়া প্রায় সকলেরই মুক্তবাজার অর্থনীতিকে বিলং করে। ডেমোক্রেটিক যে সিস্টেম, সেটা ইউএস সিস্টেম হোক আর ইউকে সিস্টেম হোক, এটাই বিলং করে। সুতরাং অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল যে ডেমোক্রেটিক যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো শেখ হাসিনা উত্তর কোরিয়াকে ফলো করতো, আর মোটামুটি বাকি সবাই সেই ডেফিনেটলি পশ্চিমা যে গণতন্ত্র, ফাইভ আইজের যে গণতন্ত্র, সেটাকেই ফলো করে। সো এখানে সম্পর্ক উঠানামা থাকবে। যুক্তরাষ্ট্র ভালো সম্পর্ক যাবে। যুক্তরাষ্ট্র জামাত ইসলামীর নেতাদের যখন ফাঁসি দেওয়া হচ্ছিল তখন কিন্তু তাদের শুধু ফাঁসির ব্যাপারে এবং পাশাপাশি নৈতিক অবস্থান থেকে ভোটের তখন যে বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছিল। সম্পর্ক জামাত ইসলামের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের ছিল না তা কিন্তু না, এটা একটা হাইপ তোলার একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কিন্তু কিছু কথা আছে, কারণ সবসময় জামাত ইসলামী আকার ইঙ্গিতে বিএনপিকে সমালোচনা করতে চেয়েছে যে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রেখে অথবা ভারতের সঙ্গে কথাবার্তা বলে তারেক রহমান সাহেব দেশে এসছেন। আবার আপনি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করছেন, আবার সেখানে কি কথা বলে এসছেন সেটা বলা যাবে না। এইটা হচ্ছে দ্বিচারিতা। এই জায়গাটাতে আমি মনে করি প্রতিবেশী দেশ হিসেবে, আবার এই ব্যাখ্যা যদি আপনি বলেন প্রতিবেশীর সঙ্গে তো কথা বলতে হবে, তাহলে প্রতিবেশীর সঙ্গে বিএনপির কথা বললে অসুবিধা কোথায়? একটা কথা সবসময় কিন্তু আলোচনার টেবিলে আছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে ভারতকে দেখে আর বিএনপি যেভাবে ভারতকে দেখে, এটা 5 দশকে প্রমাণিত। আমার ব্যক্তিগত যে বিশ্লেষণ, সেখানে আমি মনে করি যে বিএনপি সর্বোচ্চ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেটা ছাড় দিতে পারে, আর আওয়ামী লীগ সর্বনিম্ন যেটি ছাড় দিতে পারে, তার মধ্যে একটা আটলান্টিক অবস্থান করে, এত হাজার মাইল দূরত্ব। অর্থাৎ বিএনপির একেবারে প্রথম থেকেই জিয়া রহমান সাহেব ভারত বিরোধী বক্তব্যে উনি বিশ্বাসী ছিলেন না,
কিন্তু উনি ফারাক্কা, লং মার্চ ইত্যাদিকে স্পন্সর রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করেছেন বাস্তবায়ন করার এবং ক্ষেত্রে। ফারাক্কা পানি আদায় করে নিয়েছেন, সীমান্তে সংঘাতকে শান্তিপূর্ণ জায়গা এবং সেটাকে জাতিসংঘে নিয়ে গেছেন পানির বিষয়টা, এবং সার্ক গঠন করেছেন। তিনি টেবিল সংস্কৃতি চালু করেছেন, যে দেশ যেই দক্ষিণ এশিয়াতে টেবিল কোনোদিন ছিল না। সো এটা হচ্ছে কূটনীতি এবং বিশ্বাস, অর্থাৎ বাংলাদেশকে বিশ্বাস করা। এবং বেগম খালেদা জিয়ার কথা তো আমরা সবাই জানি, ওটা উনি এগিয়ে নিয়ে গেছেন। এবং ওদের হাতে গোলামীর পতাকা, এটা কথাটা উনি স্পষ্ট বলেছেন এবং এটার যথেষ্ট প্রমাণ আমরা গত 50 বছরে পেয়েছি। এবং বিএনপির সঙ্গে ভারতের কি সম্পর্ক আছে, থাকবে এবং অতীতে ছিল, সেটা আমরা সবাই বুঝতে পারি। বিএনপি ভারত বিরোধী রাজনীতির নিশানা কখনো তাদের গঠনতন্ত্রে উল্লেখ করেনি, কিন্তু জামাত ইসলাম যে ব্যাপারটা সবসময় সামনে আনতে চেয়েছে যে আমাদের অস্তিত্বের স্বার্থে ভারত বিরোধী, কিন্তু আপনি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। আমার মনে হয় নির্বাচনের যে এই যে ডামাডোল, এই 15 দিন, দিস ইজ ডিসিশন টাইম। আপনি দেশ টিভিতে এখানে যখন এই আলোচনাটা চলছে, প্রফেসর মামুন কথা বলছে, আমি কথা বলছি, উই আর ভেরি লাকি যে 18 কোটি মানুষের আগামী দিনের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে, যেখানে মানুষ এই রাষ্ট্রের যে রিপাবলিক, তার যে মালিকানা ভোটের মাধ্যমে ইয়ে করবে। এবং এখানে ধর্মকে, আপনি তো ধর্মীয় শাসন ব্যবস্থা চালু প্রচলন করার জন্য যাচ্ছেন না, গণতান্ত্রিক ব্যবস্থায় যাচ্ছেন। এই গণতান্ত্রিক যে রাষ্ট্রীয় শাসন, এখানে যার কমিটমেন্ট যতটুকু প্র্যাকটিক্যাল, উনি গবেষক হিসেবে বলবেন, কিন্তু আমি প্র্যাকটিক্যাল মনে করি এই জায়গায় ক্রস লাইনটা ক্রস করা উচিত নয়। শামসুল আলম লিটন, অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন আপনাকে যুক্ত করতে চাই আলোচনায়। সেটি হলো যে আমরা তরুণ নেতৃত্ব নিয়ে কথা বলছিলাম, কিংবা দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য তরুণদের পরামর্শ চাইছেন জনাব তারেক রহমান। তরুণরা এবারের নির্বাচনে একটা বড় অংশ জুড়ে আছে, হয় ভোটার হিসেবে কিংবা ভোট নিতে তরুণদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। তরুণদের মানে উৎসাহিত করতে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, আপনি কিভাবে দেখছেন? না, বিএনপির দিক থেকে তো একেবারে আমরা দেখছি যে জায়গায় বিএনপি চেয়ারম্যান যাচ্ছেন ওখানে তরুণদের জন্য আলাদা প্রোগ্রামে রাখা হচ্ছে এবং একটা আলোচনা অনুষ্ঠান, উনি প্রশ্ন নিচ্ছেন, উত্তর দিচ্ছেন। এটাও কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন এবং নির্বাচনের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। এটার কারণটা হচ্ছে যে তরুণ ভোটারের সংখ্যা এবার অনেক বেশি এবং তাদের বড় যে প্রশ্নটা সামনে, সেটা হচ্ছে একটা ভঙ্গুর অর্থনীতি, এটাকে টেনে তোলা যেমন সরকারের একটা বড় দায়িত্ব, কিন্তু এই তরুণদেরকে এমপ্লয়মেন্টের দিকে নিয়ে যাওয়াটা সবচেয়ে গুরুত্ব দায়িত্ব। কারণ মনে রাখতে হবে যে আন্দোলনের মাধ্যমে আমরা ফেসিবাদকে দূর করলাম, তার ভিতরের কারণ অনেকগুলো থাকতে পারে, কিন্তু সামনের কারণটি কিন্তু ছিল কোটা বা চাকরির জন্য আন্দোলন। এবং সেটা বুঝতে পেরে আপনি দেখবেন যে প্রত্যেকটা দলের যে কর্মসূচি তার মধ্যে তরুণদের প্রাধান্য রয়েছে। হয়তো বিএনপির যে কর্মসূচিগুলো স্পষ্ট, দীর্ঘদিন থেকে তারা এটা বলে এসছে 31 দফা এবং তাদের বিভিন্নভাবে যে এখন যে 8 দফা মূল পিলারটা করা আছে সেখানে তরুণদের সম্পর্কে বলা হয়েছে। জামাত সম্প্রতি যে সম্মেলনটি করলো সেখানে তরুণদের কথা বলেছে, যদিও আমি যেটা আগেই বললাম যে অবসকিউরিটি রয়েছে, কিন্তু এটা ভালো দিক যে তরুণদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সমস্যাটা যেখানে সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনায় যখন একটি দল যাবে, একদিকে যেমন তরুণদের আকাঙ্ক্ষাটা থাকবে, অন্যদিকে এই তলানিতে নেমে যাওয়া যে অর্থনীতি তাকে টেনে তোলা, এটার সমন্বয়টা কিভাবে হবে সেটি আমার ধারণা। সে কারণে হয়তো বিএনপি চেয়ারপারসন সরাসরি প্রশ্নগুলোর উত্তর নিচ্ছেন এবং দিচ্ছেন। এবং আমি মনে করি অন্য অন্য রাজনৈতিক দলের তাদের জনসভার যে বক্তব্য তার বাইরে গিয়েও ক্লিয়ার মেসেজটা দেওয়া দরকার। আমি হয়তো শুনতে মনে হচ্ছে যে বিএনপিকে আমি হাইলাইট করছি বা কর্মসূচিকে বাট হাইলাইট করছি, কিন্তু দেখবেন যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলে ক্লিয়ার একটা ভিশন তরুণদের জন্য কি করবে বিএনপি সেটা বলা আছে। কিন্তু অন্য দলগুলো হয়তো বা সামনে নির্বাচনী প্রচারণায় সেই বিষয়গুলোকে আরো সামনে আনবে। আমরা দেখব নিশ্চয়ই। ডক্টর আব্দুল্লাহ মামুন এবং শামসুল আলম লিটন, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যার সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।